ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে চমৎকার স্বাদে চীনাবাদাম ভর্তা, ভাবতেই ভালো লাগছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মোটা মোটা করে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা গরম ভাত অথবা পান্তা ভাত অথবা রুটি, যেটা দিয়ে খাওয়া হোক, খুবই চমৎকার লাগে খেতে। অনেকবার এরকম লাল লাল করে আলু ভাজা করে রুটি দিয়েও খেয়েছি, আবার পান্তা ভাতের সাথেও খেয়েছি। আজ ভাজা করছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। একটা আলু পার্থর জন্য লাল লাল করে ভেজে নিচ্ছি। গতকাল পুঁটি মাছের পাতুরি করেছিলাম, আবার ডাল দিয়ে শাক রান্না করেছিলাম, ওগুলি রয়ে গেছে। তাই আজ আর কিছুই তেমন রান্না করব না। দুপুরে খাওয়ার আগে বাদাম ভর্তা করে নেব। এখন দিনের 12টা বাজে। ব্রেকফাস্টের জন্য হলুদ চা বানাচ্ছি। এটাই হবে আমাদের দিনের প্রথম খাবার। 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর 20-25টা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, সম পরিমাণে দিয়ে দিলাম। নর্মাল জল দিচ্ছি। এরপর হিমালয়া পিঙ্ক সল্ট দিব 1 চিমটি পরিমাণ করে। তারপরে ফোটানো গরম জল দিব। পানীয়টা হবে কুসুম গরম। রেডি হয়ে গেল অ্যালার্জির মহা ঔষধ। এটা খেয়ে অনেক ভালো আছি। মাঝে মাঝে একটু বন্ধ থাকে খাওয়া, তখন অনেক সমস্যা হয়। যেসব খাবার খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিত, ওই সব খাবারগুলো এখন সব সময় খেতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এবার টক দই দিয়ে মাঠা তৈরি করব। গতকাল বানিয়েছিলাম টক দই, ওই টক দই দিয়ে মাঠা তৈরি করছি। এটার সাথেও হিমালয়া পিঙ্ক সল্ট দিচ্ছি 1 চিমটি পরিমাণ করে। এরপর নর্মাল জল দিয়ে মাঠা তৈরি করব। এখানে নর্মাল জলের সাথে একটু ফ্রিজের ঠান্ডা জলও মিশিয়ে নিয়েছি, কারণ প্রতিদিন টক দই ফ্রিজে থাকে, তাই নর্মাল জল দিয়ে বানালেও ওটা ঠান্ডা থাকে। তো আজকে তো এখনো ফ্রিজে রাখা হয় নাই, তাই একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। হলুদ চায়ের পরে 1 গ্লাস মাঠা খেয়ে কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল। ওনার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি, তো ডিমটাকে আমি একেবারে সহজেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। চারিদিকে টোকা দিয়ে একটু ভেঙে নিয়েছি, এরপর হাতে একটু ডলে নিয়ে সহজে খোসাটা উঠিয়ে নিলাম। উপর দিয়ে ধুয়ে ওনাকে দিয়ে দেব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। এখন দুপুর 2:30টা বাজে। বাদাম ভর্তা করব, তার জন্য চীনা বাদামগুলো ভেজে নিচ্ছি। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন নামাবো। ঠান্ডা হতে থাক। এদিকে 3টা শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ কুচিয়ে নেব বাদাম বাটা করার জন্য। সব কিছু রেডি করে নিয়েছি। বাদামের খোসা ছাড়িয়ে ঝেড়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম। এবার সব কিছু মিলিয়ে বাদামটাকে 2-3 বার করে বেটে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নয়, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে আপনারা যারা প্রতিনিয়ত ফলো লাইক কমেন্টস করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ইউটিউব থেকে ভিডিওটি প্রতিনিয়ত দেখে যারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সব মিলিয়ে একবার ভালো করে বেটে নিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জলের প্রয়োজন, তাই ফিল্টার থেকে একটু জল নিয়ে দিয়ে দিলাম। ভর্তা বেশি শক্ত টাইপের হলেও ভালো লাগবে না, আবার বেশি নরম হয়ে গেলেও ভালো লাগবে না, তাই সেই পরিমাণে বুঝে শুনে অল্প করে একটু জল দিয়েছি।
দেখতে যেমন ভালো লাগবে, খেতেও তেমনি খুবই চমৎকার লাগবে। গতকালের তরকারি রয়ে গেছে, আজ আর কিছুই রান্না করি নাই। সকালবেলায় পার্থকে শুধু আলু ভাজা করে দিয়েছি, এখন আমাদের জন্য বাদাম বাটা করে নিচ্ছি। সেই সকালবেলায় ভাত রান্না করেছি, তাই গরম ভাতের সাথে ভর্তা খেতে দারুণ লাগবে। তো ভাতের পাতিলটা চুলার উপর বসিয়ে চুলাটাকে একেবারে ডিম করে দিয়েছি। প্রায় 10-15 মিনিট হবে ভাতের পাতিলটা চুলার উপরেই আছে। এখন ভর্তাটা বেটে নিয়ে সাথে সাথে খেতে বসে যাব। সকাল থেকে আমি শুধু হলুদ চা আর 1 গ্লাস মাঠা খেয়েছি, আর 1 গ্লাস নর্মাল জল খেয়েছি। উনি খেয়েছেন একটা ডিম। তো এখন এই ভর্তা দিয়ে চমৎকার স্বাদে খাওয়া হবে আশা করছি। বাসি তরকারি দিয়ে প্রথম পাতে খেতে ভালো লাগে না, যদিও তরকারিগুলো গরম করে নিয়েছি। একেবারে ধোঁয়া ওঠা গরম ভাত, এইমাত্র চুলা থেকে পাতিলটা নামিয়ে আনলাম। প্রথমেই নিচ্ছি বাদাম ভর্তা। আরও একটা মুখরোচক রেসিপি করেছি, ওটা হলো গতকাল গিমা শাকের বড়া করার জন্য ডাল বেটে চালের গুঁড়ো দিয়ে শাক মেখেছিলাম। তো ওখানে দুপুরে খাওয়ার জন্য আমরা কয়েকটা বড়া মাত্র ভেজে নিয়েছি, সকালবেলায় পার্থকে ভেজে দিয়েছি। আরও কিছু মাখানো রয়ে গেছে, তো ওটা দিয়ে বড়া তৈরি করে নিয়ে আসলাম। এটাও একেবারে গরম গরম। শুকনো মরিচ 3টা ভেজে উঠিয়ে ওই তেলেই বড়াগুলো ভেজে নিয়েছি। 2টা আইটেমে খুবই চমৎকার। গতকালের কুমড়ো শাক এবং পুঁটি মাছের পাতুরি, ওই 2টা আইটেমও কিন্তু খুবই দারুণ হয়েছিল। এখন ভাবছি কোনটা রেখে কোনটা দিয়ে খাবো। আগে এই 2টা দিয়ে খাই, তারপর দেখা যাবে। কেমন লাগে বাদাম ভর্তা? খুব ভালো হয়েছে। বাপরে বাপ, সারাদিন ঠক 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 ঠক। বাদাম ভর্তা এই ভর্তাটা না হইলে খাইতে কি ভালো লাগতো। গরম গরম ভাত, বাদাম ভর্তা, চমৎকার। এটা গতকালের গিমার শাক মাখানো রয়ে গেছিল, ওটা এখন বড়া করে নিলাম। মুসমুসে বড়া। গতকালের মাছের পাতুরি আছে, শাক আছে। প্রথমে বাসি তরকারি দিয়ে খেতে ভালো লাগবে না, এই কারণে ভাবলাম একটু বাদাম ভর্তা করে নিই, তবে চমৎকার লাগছে গো। এখন রাত 8টা বাজে। লবণ তৈরি করার জন্য নারিকেলটা ছুলে নিলাম। নারিকেলের চোবড়াগুলো এভাবে কেটে রাখছি ধূপ জ্বালানোর জন্য। এই নারিকেলটা 150 টাকা দিয়ে এনেছে বাজার থেকে। কি অবস্থা আছে ভিতরে কি জানি। আরও একটা নারিকেল এনেছিলেন, ওটা হলো কেরালার নারিকেল। ওটা দিয়ে গতকালেই ভেঙে কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করার জন্য প্রসেস করে রেখেছি। ওই নারিকেলটার মুখে দিয়ে একটু পচে গেছে,
এই কারণে ভয় করছে এটা জানি কি অবস্থা, দেখি। তারপরও ওই নারিকেলের তেলের জন্য প্রসেস করেছি, কারণ আমরা তো আর বাকিটা খাবো না, শুধু তেলটা উঠিয়ে নেব। তো পচা হলেও সমস্যা নাই, পচা অংশটা ফেলে বাকিটা দিয়ে তেলের জন্য প্রসেস করেছি। এই নারিকেলটা ভালো আছে, এটা আমাদের দেশি নারিকেল। তো কেরালার নারিকেলের তেল ভালো পড়ে, এই কারণে ওই নারিকেল কিনতে বলি তেলের জন্য। কেরালার নারিকেলগুলো দেখতে ছোট সাইজের, তবে ভিতরে অনেক গাঢ়, তেলও পড়ে ভালো। ওগুলির দামও 120 টাকা বা 110 টাকা করে, যতবারে নিয়েছেন 110 টাকা 20 টাকার ভিতরেই আছে। তবে আমাদের দেশি নারিকেলগুলো আকারে একটু বড় হওয়াতে এগুলোর দাম অনেক বেশি, 140 টাকা 50 টাকা 60 টাকা এরকম করে বিক্রি করে। অল্প কিছু নারিকেল কুড়িয়ে নিয়েছি, আরগুলো রেখে দেব, পরে খাওয়া যাবে। এগুলি হলো মৌরি, শুকনো কড়াইতে মচমচে করে ভেজে নিচ্ছি। এগুলি গুঁড়ো করে লবণের সাথে মেশাবো, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন গুড় নারিকেল দিয়ে একটু সন্দেশের মতো পাকিয়ে নেব। গুড় দিচ্ছি, ছাতু যেহেতু বেশি নয় তাই গুড়ও কম করে দিয়েছি। আবার একটু কাঁচা গুড় মিশাতে হবে, তাহলে শুকনো ছাতুগুলো অল্প গুড়েই আঠালো ভাব হয়ে সন্দেশ তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। অল্প তাপেই খুব সুন্দর মতো একটু পাকিয়ে নিচ্ছি, আবার বেশি শক্ত করব না। এটা একটু আঠালো ভাব হয়ে আসছে, এখন চুলাটা অফ করে ফ্যানের নিচে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। সন্দেশটা ঠান্ডা হলে লবণ তৈরি করতে আসলাম। খইয়ের ছাতুও বেশি নয়, অল্প একটু রেখে দিচ্ছি শাঁসে একটু লাগানোর জন্য। ঠান্ডা হওয়া সন্দেশটা নিলাম প্রথমে। কড়াই থেকে সব সন্দেশগুলো ভালো করে নিয়ে নেব। রান্নাঘরটাকে ধুয়ে মুছে আগেই পরিষ্কার করে রেখেছি, এখানে কোনো উচ্ছিষ্ট লাগাবো না। গরম হাঁড়ি পাতিল ধরা লুসনিগুলো সার্ফ এক্সেলের সাথে গরম জল দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। প্রথমে সন্দেশটা মাখিয়ে নিয়েছি, এরপরে অল্প অল্প করে কাঁচা গুড় মেখে নিচ্ছি। গুড় যত কম দিয়ে লবণটা তৈরি করতে পারবো ততই ভালো হবে। মনে হচ্ছে আর গুড়ের প্রয়োজন হবে না। বিকেল বেলায় পাটাটাকে পরিষ্কার করে ধুয়ে দাঁড় করিয়ে রেখেছিলাম, একেবারে শুকিয়ে আছে। পাটাতে একটু বেটে নিতে হবে, তাহলে লবণগুলো বানাতে সুবিধা হবে। আগে যখন আমাদের বাড়িতে ঢেঁকি ছিল, তখন গুড় নারিকেল ছাতু একসাথে ঢেঁকিতে পাহাড় দিয়ে মিশিয়ে ঘরে এনে তারপর লবণ তৈরি করতাম। মৌরিগুলো পাটায় মিহি করে বেটে নিচ্ছি। সবগুলো মৌরি দেই নাই, অল্প একটু ভাজা মৌরি রেখে দিয়েছি। আপনাদেরকে বোঝানোর জন্য একটু দ্রুত গতিতে দেখাচ্ছি, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মৌরিগুলো মিহি করে বেটে গামলায় যে ছাতুগুলো রেখেছি ওখানে দিয়ে দিলাম। পাটায় যা লেগে আছে ওটা দিয়ে এগুলি হয়ে যাবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। দুইবার করে ছাতুগুলো বেটে নিলাম, একটু আঠালো ভাব হয়েছে। এখন আগ থেকে তৈরি করা 5 পিস দুব্বা, 5 পিস কাঁচা হলুদ আর 5টা ধান, এগুলি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আগেই। এগুলি মাঝখানে দিয়ে সবার মঙ্গল কামনা করে একসাথে এক মুঠোয় একটা শক্ত বাঁধ দেব। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে আসছে বছর এবং পরবর্তী সারা জীবন সকল বিপদ আপদ থেকে মুক্ত রেখে সংসারে সুখে শান্তিতে সবাইকে এরকম মায়ার বন্ধনে একসাথে বেঁধে রাখেন, এই কামনা করে একটা বাঁধ দিলাম। এরপরে ছোট ছোট আকারে যার কাছে যেরকম শ্বাস আছে সেভাবে সবাই আমরা
লবণ তৈরি করি। আমার কাছে গ্লাস আছে ছোট ছোট, এটাতেই আমি লবণ তৈরি করে নিই। অনেকের কাছে কাঠের শাঁস আছে, ওটা দিয়ে তৈরি করে। হাতের মুঠোয় যে লবণটা বেঁধেছিলাম ওটাকে আমরা বছরের বান বলি। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বছরের বান। তো ওই বছরের বানটা আমরা 7 দিন পরে যদি খাওয়ার প্রয়োজন মনে করি 7 দিন পরে খাবো, না হয় আরো পরেও খাওয়া যাবে, তবে 7 দিনের ভিতরে ওটা খাওয়া যাবে না। ওটা ভেঙে আমরা সবাই মিলে খাবো। আগে আমার মা, শাশুড়ি মা এনাদের কাছে দেখেছি এই বছরের বান যে পাতিলে রাখতো ওটা কিন্তু মাটির পাতিল থাকতো। মাটির নতুন একটা পাতিল অথবা ছোট কলসির মতো এরকম থাকতো। তো একটাই ওখানে রাখতো না, ওই মুঠো মুঠো করে আরো এরকম তৈরি করে ওই পাতিলটা বা ওই পাত্রটা ভর্তি করে মুখ বেঁধে 7 দিনের জন্য রেখে দিতেন। শুধু বছরের বান যেটা, ওটার ভিতরে হলুদ, ধান আর দুব্বা থাকতো, আরগুলিতে থাকতো না। আরগুলি এরকম মুঠো মুঠো করে বেঁধে হাঁড়ি ভর্তি করে রেখে দিতেন। 7 দিন পর খাওয়া হতো। অনেক সময় পার হয়ে গেছে, এখন রাত 11টা বাজে। আমার লবণ তৈরি করা এবং রান্নাঘরটা পরিষ্কার করাও হয়ে গেছে। তো কিছুটা লবণ আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে, এই দেখুন। তো আমরা সবাই একটা দুইটা করে খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। আগামীকাল রোদ্রে শুকিয়ে মচমচে করে একটা কৌটোতে ভরে রেখে দেব, পরে আস্তে আস্তে খাওয়া হবে। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো। সর্বোচ্চ কমেন্টস করেছিলেন হর্ষ বসাক সোদপুর থেকে। দিদিমণি, আপনি গত 24 ঘন্টায় আমাদের 13টা ভিডিও দেখে কমেন্টস করেছেন। আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। রাতের বেলা হওয়াতে ভিডিওটা তেমন ভালো আসে নাই, তারপরেও দেখুন লবণগুলো কি লোভনীয় হয়েছে। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছেন অর্চনা দত্ত, শায়লা মিতা, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, পৃথা বাসু কলকাতা থেকে, বার্সেলোনা স্পেন থেকে, অনিমা বোস রাঁচি থেকে, ঈশান, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, রুমা দাস, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সুমিতা দে আসাম থেকে, রূপা মজুমদার শিলিগুড়ি থেকে, রানু বেগম ইতালি থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, পারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে, রুমা সেন গুপ্ত কলকাতা থেকে, রিপন দাস ফেনী থেকে, নরেশ শীল ঢাকা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।